আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে তারেক রহমানের সাথে সাংবাদিকদের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে আ তারেক রহমানের বেশ নমনীয়তা, ভদ্রতা এবং আ আমরা দেখেছি সহনশীলতা বিশেষ করে উনার মধ্যে বেশ লক্ষ্য করা গেছে। যেটা অন্যান্য সাংবাদিক সম্মেলনে বা রাজনৈতিক কোনো আলোচনায় এরকম সাধারণত দেখা যায় না। তবে আমি বলব যে দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে মানে ইউকের মতো জায়গায় থাকার পরে উনার মধ্যে যেই গুণগুলো হওয়া দরকার ছিল সেই গুণগুলো উনি ঠিকমতো আয়ত্ত করেছেন এবং সেটা উনি রাজনীতিতে হয়তোবা যদি ব্যবহার করেন তাহলে সুফল পাবেন। অলরেডি ব্যবহার করা শুরু করেছেন। যেমন গতকালকের উদাহরণটাই বলব যে উনার সামনে মাহমুদুর রহমান বলছেন যে, "আপনিই জানেন ১৭ বছর কি হয়েছে আপনি জানেন না। হুম? আপনাকে যে যা বলছে সেটা আপনি বিশ্বাস করছেন বা জানছেন এবং উনার কোনোদিন সুযোগ হলে উনি সেগুলো বিস্তারিত বলবেন।" সো আমি আ যে কথাটা বলব যে বাহিরের দেশের একটা জিনিস শিখেছি যে কাউকে বলতে হয় না যে আপনি জানেন না, আপনি বোঝেন না। বলার ভাষাটা হবে যে আপনি আ আপ আপনি জানেন কিন্তু আপনি এর থেকে আরেকটু জানা দরকার। আপনার জানায় ঘাটতি আছে বা আপনি মানে জানায় ঘাটতি আছে, আপনার আরেকটু জানতে হবে। আপনি হয়তো জানেন, সঠিকটা জানেন না। আপনাকে আরেকটু জানতে হবে। মোট কথা আপনি জানেন না, আপনি বোঝেন না এই শব্দগুলো আসলে আ ব্যবহার করা উচিত না। মাহমুদুর রহমান নিজেও দেশের বাইরে ছিলেন। এই কথাটা আমার বলা উচিত না এবং উনি অনেক সিনিয়র একজন মানুষ, অনেক সম্মানিত একজন মানুষ, অনেক শ্রদ্ধার একজন মানুষ। তো যেটা আমি এখানে থেকে মানে এখানে লেখাপড়া করে বা এখানে আ মানে কাজ করে আমি যেটা শিখছি যে তা হচ্ছে যে এটা মানে যেহেতু আমাদের বিভিন্ন কমিউনিটি ওয়ার্ক করতে হয়েছে, বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলতে হয়েছে। তো সেখান থেকে আমাদেরও এই শেখাটা। মানে আমরাও আগে বাংলাদেশে থাকতে এরকমই মনে করতাম যে একজনকে এভাবে বলা আরকি। তো সেই বলাটার এখানে পরিবর্তন যে আসলে আপনি জানেন না, আপনি বোঝেন না। আপনি বোঝেন কিন্তু আপনাকে আরেকটু বুঝতে হবে। আপনি জানেন বাট আপনাকে আরেকটু জানতে হবে। যাই হোক এই জিনিসটা তো কিন্তু তারেক রহমান যে উত্তরটা দিয়েছেন খুবই সহনশীলভাবে, খুবই ধৈর্য ধরে উনি শুনেছেন এবং উত্তর দিয়েছেন। এইটা খুবই চমৎকার একটা উদাহরণ তৈরি করেছে। কিন্তু এক তারেক রহমানকে দিয়ে পুরো বিএনপি না। এখন তারেক রহমানের যে শিক্ষাগুলো হয়েছে, যে সহনশীলতা এবং উনার বয়সের কারণে হয়তো একজন দক্ষ নেতা হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার সেগুলো হয়তো উনি খুবই ভালোভাবে আয়ত্ত করেছেন। কিন্তু দলটাকে পরিবর্তনের জন্য শুধু উনি একা কাজ করলে হবে না। মানে পুরো দলের আরো যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, তাদেরকেও কাজ করতে হবে। তারা ওনাকে কতটা মানে উনার এই গুণাবলী এবং দলের জন্য কতটা ভালোভাবে যেই পুরাতন যেই নিয়মগুলো আছে, আ পুরাতন যেই আ মানে বদনামগুলো আছে, সেগুলো কভার করে কিভাবে একটা দলকে ভালোভাবে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে কিন্তু তারেক রহমানের পাশাপাশি দলের অন্যান্যদেরকেও কাজ করতে হবে। তো সেখানে একা তারেক রহমান ভালো হয়ে মানে একটা দলকে ভালো করতে পারবেন কিনা সেই জায়গাটা একটা প্রশ্ন রয়ে যায়। কিন্তু তারেক রহমানের আগের যে মানে অবস্থাগুলো বা শুধু তারেক রহমান না, এখানে যদি অন্য যেকোনো নেতা হতেন, আমি কারো নাম বলব না। সেটা অন্য কোনো দলের কেউ যদি হতেন, তার সামনে যদি এই কথাগুলো হতো, সেখানে যে বক্তব্যগুলো হয়েছে, তাহলে আমার মনে হয় যে সেই নেতার মানে বক্তব্যে অন্তত সেটা খোঁচা দেওয়া কোনো বক্তব্য থাকতো। কারণ মানে এগুলো আসলে সহ্য করার মতো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নেই। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে এই সহনশীলতা এখনো গড়ে ওঠেনি। যার জন্য এই কথাটা বলছি যে উনি যে সহনশীলতা দেখিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন, এটা আসলে অনেক মানে একজন নেতার জন্য অনেক বড় একটা ওনার গুণাবলী। সো আ এটা হচ্ছে তারেক রহমানের বিষয় এবং বাকিটা উনি দলকে কতটা গুছাতে পারবেন। ৫ই আগস্টের পরে ৫ই আগস্টের আগে ১৫ বছর বিএনপি অনেক কষ্ট করেছে, অনেক নির্যাতন সহ্য করেছে। আমরা টকশো করেছি দিনের পর দিন। তারা মাঠ থেকে জয়েন করেছে, ধানক্ষেত থেকে জয়েন করেছে। সেই পরিস্থিতিতেও আমরা দেখেছি যে ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই। তারপরে হচ্ছে ধানক্ষেত থেকে অন্ধকারে থেকেছে ঘরে লুকিয়ে। মানে ২৮শে অক্টোবরের পরে আপনারা নিশ্চয়ই জানেন সেই পরিস্থিতি আমরা কেউ ভুলে যাইনি। ২০২৩ সালের ২৮শে অক্টোবরের পরে তারা কিভাবে ছিল। সেই ধানক্ষেত থেকে, জঙ্গল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে সেগুলো কিন্তু আমাদের মনে আছে। কিন্তু ৫ আগস্টের পরে
বিএনপি চাঁদাবাজ দল হিসেবে অনেক দলের কাছে পরিচিত। হ্যাঁ, আমরাও জানি, আমরাও এখনও আমরা টকশো করি, টকশোতে অনেকেই বলে বিএনপি চাঁদাবাজ। মানে এক কথায় এখন চাঁদাবাজি কিন্তু চাঁদাবাজির কথা কিন্তু সব দলের জন্যই আছে। মানে সব দলেরই বদনাম আছে। কিন্তু অন্যরা নিলে সেটা উপহার, বিএনপি হলে সে চাঁদাবাজ বা চাঁদাবাজি। আর অন্যরা হলে যে সেটা উপহার হতে পারে, খুশি হয়ে দেওয়া হতে পারে, বড় ভাইদের দান হতে পারে বা হাদিয়া হতে পারে, এরকম। সো এভাবেই বিএনপি চাঁদাবাজ দল হিসেবে ৫ই আগস্টের পরে পরিচিতি। সো এই চাঁদাবাজি দূর করতে হবে বিএনপিকে, এবং এই যে একটা বদনাম হয়েছে সেই বদনাম থেকে বের হয়ে আসতে হবে। যদি একটা ভালো দল, মানে তারেক রহমানের যে আদর্শ, সে আদর্শ অনুযায়ী একটা আদর্শিক দল দল হিসেবে তৈরি করা যায়। আমরা মনে করি, আমার মনে হয় যে তারেক রহমানকে দেশের বাইরে থেকে উনি এখানকার নেতা নেত্রীদের থেকে, মানে এখানকার লোকাল যারা রাজনীতি করে তাদের থেকে অনেক গুণাবলী উনি অর্জন করেছেন, বা তাদের মতো করে উনি সেই রাজনৈতিক গুণাবলীগুলো কিছুটা হলেও ওনার এসেছে। সো এখন দলের যেই মানে কাঠামোগত পরিবর্তন, তারপরে হচ্ছে যে দলের মধ্যে শুদ্ধি অভিযান, এবং মূল অভিযানটা আসলে ওনার আশেপাশ থেকে শুরু করতে হবে। সে মানে এটা আমার মনে হয় আরকি। সেখান থেকে যদি শুরু করে উনি দলকে সুন্দর করে গোছাতে পারেন, আ তাহলে অবশ্যই এখানে বিএনপি নিজেদের মধ্যে অনেক পরিবর্তন আসবে। পরিবর্তন আনতে পারবেন তারেক রহমান। শুধুমাত্র তারেক রহমানের সদিচ্ছা থাকলে হবে না, সেখানে অন্যান্যদেরও সহযোগিতা থাকতে হবে। তারেক রহমানের কথা শুনতে হবে, তারেক রহমানকে ফলো করতে হবে যদি একটা দলকে ভালো করা যায়। মানে নিজেরা যদি ভালো হতে চায় বা দলকে ভালো করতে চায় সেটা। তো এখন হয়তোবা আপনারা বলবেন যে আমি চাটুকারিতা শুরু করেছি। আপনারা দেখবেন যে আমি বিএনপি নামে অনেক মানে আমার ভিডিও বের করি। সো এখানে চাটুকারিতার কোনো ইয়ে নাই। এখানে জামাত সম্পর্কেও আমি অনেক ভালো, ভালো ভিডিও বের করি। সো এখানে আপনারা যদি আমার নিচে মানে আগের ভিডিওগুলো দেখেন সেটাও খুঁজে পাবেন। তো যার যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে। ঠিক আছে? সো এটাই যে এই পরিবর্তনগুলা আমার মনে হয় যে মানে বিএনপি যদি ক্ষমতায়ও আসে, আমরা জানি না কে আসবে, বিএনপি আসবে না কে জামাত ইসলাম আসবে। কারণ জামাত ইসলামের অনেক জনপ্রিয়তা এখন আগের থেকে অনেক জনপ্রিয়তা বেড়েছে। সেখানে বিএনপির জনপ্রিয়তা কমেছে। এগুলো বলে, বলে আসলে চাঁদাবাজি এমনিতেও আছে। সব দলের মধ্যেও আছে। বাট মানে উম শব্দটা অন্য ব্যবহার করা হয় আরকি। তো সেখানে সেইভাবে একটা চ্যালেঞ্জিং অবস্থায় বিএনপি আছে। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় যদি আসে, এভাবে যদি একটা আ নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে পুরো দলের মধ্যে, অবশ্যই বিএনপি ভালো করবে, দেশের জন্যও ভালো হবে এবং বিএনপি নিজের দলের জন্যও ভালো হবে। আর হচ্ছে যে আমরা চাই যে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আসলে সহনশীলতা, এই যে একজনকে আঘাত করে আরেকজন কথা বলা। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। কিন্তু অন্য কেউ একজনকে যেরকম শেখ হাসিনা খালেদা জিয়াকে সবসময় হেয় করে কথা বলতো, তারপর ছোট করে কথা বলতো বা তারেক রহমানকে ছোট করে কথা বলতো। এই কথাগুলো আসলে রাজনৈতিক ভাষা না। রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে আঘাত করবেন। আপনার কার্যক্রম, আপনার নেতৃত্বের ব্যাপারে আপনি আঘাত কিন্তু আ কারো সাজুগুজু বা মানে সাজুগুজু নিয়ে যেটা বলা হয় বা অন্যান্য বিষয় নিয়ে যেগুলোকে বয়স হয়ে গেছে, সেগুলো নিয়ে আসলে অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য হতো। তারপরে সংবাদ সম্মেলনগুলাতে শেখ হাসিনাকে তেল মারলে বা অন্যান্য আগেও আমরা দেখেছি যে বিএনপি থাকলেও আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যেকোনো সংবাদ সম্মেলনে, বিশেষ করে আওয়ামী লীগের সময় এটা একেবারে দৃষ্টিকটু ব্যাপার ছিল যে সাংবাদিকরা শুধু প্রশংসার প্রশংসা করতেন। এবং প্রশংসা ছাড়া কোনো সাংবাদিককে হয়তোবা ঢুকতেও দেওয়া হতো না সেখানে। যে প্রশংসা ছাড়া অন্য কিছু বলবে। সঠিক প্রশ্ন করতে চাইবে, জবাবদিহিতা আনতে চাইবে, সেরকম হয়তো কাউকে ঢুকতেও দেওয়া হতো না। তো সেই পরিবর্তনটা একটা লক্ষ্য করা গেছে এবং এই পরিবর্তনটা ধরে রাখতে পারবেন এবং এই যে যেই দলে আসুক না কেন, বিএনপি আসুক আর জামাত আসুক, জবাবদিহিতার জায়গাটা সাংবাদিকরা যাতে প্রশ্ন করতে পারে, সেই প্রশ্ন করার জায়গাটা যাতে ঠিক থাকে, যাতে একজন সাংবাদিককে প্রশ্ন করার কারণে নির্যাতনের শিকার হতে না হয়। সেই জায়গাটা যদি ঠিক থাকে, আসলে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন অনেক ভালো করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।